এজ 24, 24 বছর। ৮,৭৬৬ দিন যদি ঘন্টা হিসাব করি, ২,১০,৩৮৪ ঘন্টা। অর্থাৎ আমি এই পৃথিবীতে ২,১০,৩৮৪ কাটিয়েছি অদ্যাবধি। আর যদি আমি সূর্যাস্ত বা সূর্যোদয়ের হিসাব করি, প্রতিদিনে যদি একটি সূর্যোদয় এবং একটি সূর্যাস্ত হয়, তাহলে ৮,৭৬৬ দিনে আমি প্রায় ৮,৭৬৬ বার সূর্যোদয় এবং ৮,৭৬৬ বার সূর্যাস্ত সাক্ষী ছিলাম বা হতে পেরেছি। এখন আমি লাইফে কত ঘন্টা ছিলাম পৃথিবীতে, কতটা সূর্যাস্ত দেখছি, কয়টা সূর্যোদয় দেখছি, আমি পৃথিবীতে আসার পর কয়বার সন্ধ্যা হয়েছে, কতবার আজান হয়েছে, আমি পৃথিবীতে আসার পর কত মানুষ মারা গেছে, এসব কখনো কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আমাদের এগুলোর কখনো প্রয়োজন পড়ে নাই। আমরা সবাই লাইফের ব্যস্ততা, যান্ত্রিক ব্যস্ততা, জীবিকা নির্বাহের জন্য এদেশ থেকে অন্য দেশে ছুটে চলা, মাতৃভূমির নারীর টান ফেলে বহু ক্রোশ মাইল দূরে গিয়ে নিজের সাথে যুদ্ধ করা, এভাবেই চলছে আমাদের জীবন। এখন বেসিক্যালি আমি 24 বছর না, 24 বছর প্লাস হয়ে গেছি হয়তো। আর কয়েক মাস পরে আমি 25 হয়ে যাব। তো আমি ভিডিওটা বা কথাগুলো বলতেছি যে আমার এই অদ্যাবধি 24 ইয়ার্সে আমি কি স্মৃতিগুলো আছে আমি ক্যারি করতে পারলাম এখন পর্যন্ত। লাইফে কখনোই সূর্যোদয় সূর্যাস্ত, কত ঘন্টা আমি পৃথিবীতে ছিলাম, কতবার আমি থাকাকালীন মসজিদের মাইকে আজান হয়েছে, কত লোক মারা গেছে, এইসব কখনোই কেউ আমাকে জিজ্ঞেস করে নাই। কারণ দৈনন্দিন জীবনে আমাদের এসবের কোনো প্রয়োজনই নাই। আমাদের প্রয়োজন খাদ্য, বস্ত্র, ঘুম, ভালো থাকার জায়গা। বাইরে আমরা কখনো কোনো কিছু চিন্তা করি নাই। তো আমার লাইফে ওরকম ওই কবি লেখকদের লাইফে যেরকম থাকে ওরকম আহামরি কোনো লাইফে আমার কোনো কিছু জিনিস ঘটে নাই কোনো কিছু। আর আমি ফিলোসোফার, অথার বা যে কোনো ধরনের গণ্যমান্য ব্যক্তির মতো আমি ছোটবেলায় এত মেধাবীও ছিলাম না। অ্যান্ড অ্যাভারেজ পার্সনের মতো, অ্যাভারেজ হিউম্যানের মতো আমি আমার লাইফে বেড়ে উঠছি। অবশ্যই গ্রামে বেড়ে উঠছি। আমার প্রাইমারি লাইফ শেষ করছি, হাই স্কুল লাইফ শেষ করছি, কলেজ লাইফ শেষ করছি, দেন জবে ইন্টার্ড হয়েছি। বাট লাইফে কিছু সময় থাকে, কিছু সময় না, আমার লাইফে হয়তো এইটা সংখ্যাটা বেশি, ঘন্টাটা বেশি, যে মেনে নিতে না পারা। অনেক সময় লাইফে অতিবাহিত হয়েছে, এখনো হচ্ছে, এটা আসলে কখনোই আমি মন থেকে মেনে নিতে পারি নাই, হয়তো পারবো না।
লাইফে অনেকেই অনেক কিছু বলে, লাইফে অনেকে অনেক পার্সপেক্টিভ, অনেক ওপিনিয়ন। লাইফে অনেকে মনে করে জীবনটাকে যদি রাপ্তারময়, অ্যাডভেঞ্চারময় যদি করা যায় তাহলে লাইফে আক্ষেপ কম। আবার অনেকে মনে করে একটা ভালো 4টা 5টা অফিসের একটা জব যদি লাইফে থাকে, লাইফ সুন্দরভাবে গোয়িং অ্যান্ড গোয়িং। তো এক একজনের এক এক রকমের পার্সপেক্টিভ, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। এইটা যখনই তুমি বুঝতে পারবা, তখন থেকেই তোমার লাইফে উল্টা একটা মোড় নিবে, এবং উল্টা একটা মোড় নিয়ে লাইফ অন্যদিকে চলা শুরু করবে। আর তুমি কখনোই যখন এটা বুঝবা না যে তুমি লাইফে কি চাও, হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, তুমি কখনোই তোমার প্যাশন কি ছিল, তোমার ভিতরে হিডেন প্যাশন বা হিডেন ট্যালেন্ট বলতে কি আছে, আল্লাহ তোমার ভিতরে কি একটা হিডেন ট্যালেন্ট দিছে, ওইটা কখনোই তুমি অনুভব করতে পারবে না। তো আমি মনে করি আমি আমার 24 বছর বয়সে আমি রিয়েলাইজ করতে পারি নাই যে আমি আসলে লাইফে কি করতে চাই এবং কি করব। মানুষের ছোটবেলা থেকে থাকে না যে ছোটবেলায় কারোর কাছে জিজ্ঞেস করলে তুমি বড় হয়ে কি হবা, ডক্টর, ইঞ্জিনিয়ার। দেন যখন আরেকটু বড় হয়, এটা চেঞ্জ হয়ে একটু লোতে আসে, টিচার বা যে কোনো একটা ভালো মানের চাকরি। তারপর যখন আরেকটু বড় হয়, তখন যদি তার কাছে জিজ্ঞেস করা হয়, সে তখন বলে যে কোনো একটা চাকরি হইলেই হবে, লাইফটা সেটেল করতে পারলেই হয়েছে। প্যাশনটা আসলে ওইখানেই মারা যায়। ছোটবেলায় যে আমরা বলি ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যাক্সিমাম 90% লোক আমরা এসব বলে আসছি। তো ওই ডক্টর, ইঞ্জিনিয়ারকে আত্মার মধ্যে আত্মিক যে ধারণ করে যে আমরা এগোবো, এটা কখনই আমরা এগোইনি। আমরা আসলে সময়ের তালে তালে নিজেকে হারাইছি, নিজের প্যাশনকে হারাইছি, নিজের ভেতরের আত্মিক শক্তিকে আমরা বিসর্জন দিছি। আমরা কখনো নিজেদের হ্যাপিনেসের কথা ভাবি নাই। আমরা সবসময় সোসাইটির কথা ভাবছি, সোসাইটি আমাকে কিভাবে দেখতেছে, সোসাইটি আমাকে কিভাবে টিচ করতেছে, সোসাইটিতে আমার ক্যাপিটালিজম কেমন, এইসব নিয়ে হয়তো আমরা ভেবে গেছি। এজন্যই হয়তো আমাদের এই প্যাশন, হিডেন ট্যালেন্ট নিয়ে কখনোই কাজ করা হয় নাই। এবং আমিও এটা রিয়েলাইজ করছি লাস্ট 20 সেপ্টেম্বর 2025 সালে। খুব বেশি দিন যে অতিক্রান্ত হয়েছে বিষয়টা এরকম না। আসলে মানুষ কখন এই লাইফ বুঝতে শিখে, মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আসলে লাইফটাকে বুঝতে শেখে, লাইফটা আসলে কি। তুমি যখন সুখে থাকবা তখন আসলে তোমার ঈশ্বরকে ভুলে যাবা, এরকমই হচ্ছে পৃথিবী। আর তুমি যখন দুঃখে থাকবা তখন তোমার মনে হবে তোমার ওই গড ছাড়া তোমার আর কেউ নাই, মহান আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই।
বাট সুখের সময় আমরা আসলে এই পৃথিবীর মোহের মধ্যে নিমজ্জিত হয়ে যাই আমরা। আমাদের ভবিষ্যৎ, আমাদের লাইফ, আমাদের বামে ডানে উপরে নিচে কি হচ্ছে কোনো কিছুই নিয়ে আসলে চিন্তা করি না, বাট করা উচিত। তো যেটা বলতেছিলাম, আমি যে আসলে রিয়েলাইজ করছি বিষয়টা অনেক দিন হয়ে গেছে তা না। এই যে 2025 সালের 20 সেপ্টেম্বর আমি আসলে আমার লাইফটাকে আমি রিয়েলাইজ করার, অনুধাবন করার চেষ্টা করছি, এবং আমি আমার লাইফটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমি একটা কি বলে একটা ম্যানিপুলেট জগতের মধ্যে ছিলাম। আমার মস্তিষ্ককে অন্য কেউ নিয়ন্ত্রণ করতো। আমি চেষ্টা করতেছি ওই জগৎ থেকে বের হয়ে একটা নর্মাল জীবনযাপন করার জন্য। অনেকেই বলে না যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা, যে পৃথিবীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এবং সেই দ্বিতীয় বিশ্ব, এবং ইসলামেও এটা আছে যে এটা হবে মুসলিম এবং অমুসলিম, হচ্ছে নাস্তিক, এদের মধ্যে একটা অনেক বড় একটা যুদ্ধ হবে। পবিত্র ইসলামে, পবিত্র কোরআন শরীফও এরকম বলা আছে। তো আমরা সবাই জানি যে এরকম একটা অনেক বড় মাপের একটা যুদ্ধ হবে, যেখানে অনেক ধ্বংসযজ্ঞ হবে, অনেক নিউক্লিয়ার বম, অনেক পারমাণবিক অস্ত্র যেখানে ব্যবহৃত হবে, যেখানে এক দেশ অন্য দেশকে গুড়িয়ে যাবে, পৃথিবী অর্ধেক ধ্বংস হয়ে যাবে। তো এরকম কিছু বিশ্বযুদ্ধের কথা আমরা জানি, বাট অনেকে জিজ্ঞেস করে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে, বা কত বছর পর হবে, বা কত যুগ পর হতে পারে। তা আমার যেটা অ্যাকর্ডিং টু মি, আসলে আমি মনে করি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদেরকে বারবার আমাদের বুকে গুলি করা হচ্ছে, এবং বুকে গুলি করে সেই গুলিটা আবার বের করে আবার ক্ষত মুছে আবার সেই জায়গায় গুলি করা হচ্ছে। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমরা ভিকটিম হিসাবে যাচ্ছি, এবং আমাদেরকে কেউ ম্যানিপুলেট করতেছে, আমি এটা মনে করি। অনেকেই হয়তো বলতে পারে যে নিউক্লিয়ার বম নিক্ষেপ হয় না, মিসাইল নিক্ষেপ হয় না, যখনই এটা নিক্ষেপ হবে তখনই তো যুদ্ধ শুরু হবে। বাট না, আমরা অলরেডি গোয়িং অন থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তো যেটা বলতেছিলাম, যে আমি আসলে যে আমার লাইফ সম্পর্কে জানছি বেশি দিন হয়েছে তা না, এই তো কয়েকদিন পুরো একটা ম্যানিপুলেট জগতের মধ্যে বাস করছে, নিজের মস্তিষ্ককে অন্যকে নিয়ন্ত্রণ করতে দিয়েছে। বাট এই রিয়েলাইজেশনটা যদি আমার আগে আসতো, হয়তো আমি আমার প্যাশন, আমার লাইফে আমি কি চাই, হোয়াট আই ওয়ান্ট, হয়তো আমি বুঝতে পারতাম। আমি আসলে একটা সময় এসে মনে করি লাইফে আসলে নিজের সাথে নিজের কথা বলা দরকার। প্রতিদিন হলেও, প্রতিদিনে দিনে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হলেও নিজের সাথে নিজের কথা বলা খুবই ইম্পর্টেন্ট। আর সেটা যদি হয় ঘুমানোর আগে, রাত্রেবেলা, তাহলে খুব ভালো। আমি প্রতিদিনে কি করলাম, এবং আমার যে ডেইলি অ্যাক্টিভিটিসে আমি কোন কোন বিষয়ের প্রতি আমি আমার কৃতজ্ঞ থাকলাম আজকে, কোন কোন বিষয় আমার লাইফে ভালো কিছু হয়েছে যে কারণে আমি কৃতজ্ঞ আজকে দিনটায়, কোন কোন বিষয়ে আমি
আজকে অকৃতজ্ঞ ছিলাম। তো প্রতিদিনের যদি অনেক জার্নালিজম লেখে, অনেকে ডায়েরি লেখে, তো তারা কি করে, তাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস প্রতিদিনের অ্যাক্টিভিটিস তার ডায়েরিতে লেখে। এবং অনেকে কী করে, অনেকে তার প্রতিদিন আজকের দিন যে অতিবাহিত করলো ওই দিনটাকে একটা রেটিং করে, যে দেখা যায় সে আজকে দিনে এই জিনিসগুলো শিখছে, এই জিনিসগুলোর জন্য সে কৃতজ্ঞ, বাট এই জিনিসগুলো তার সাথে আবার খারাপ ঘটছে। তো এই টোটাল জিনিসগুলোর উপর ভিত্তি করে সে আবার একটা রেটিং করে। তো দেখা যায় আউট অফ 10-এর মধ্যে সে রেটিং করে। এরকম প্রতিদিন সে আসলে রেটিং করে। তো সে যখন এরকম রেটিং করা শুরু করে, সে প্রতিদিনের যে পদক্ষেপ, প্রতিদিনের যে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বা সিদ্ধান্ত নেয়ার যে জিনিস বা বিষয়টা, সেটা আসলে খুব অ্যাওয়ার হয়ে যায়, সে সচেতন হয়ে যায়, যে একটা কাজ করতে গেলে সচেতন হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মস্তিষ্ককে বিকৃত করে, সেটা আমরা সবসময় আশেপাশের ব্যক্তি কী করলো, আশেপাশের ব্যক্তি, আশেপাশের পার্সন কত উপরে উঠলো বা কত নিচে নামলো, এইসবের দিকে সবসময় লক্ষ্য করি। এখন আমি যদি আমার জায়গা থেকে ভাবি, আমার 24 বছর বয়সী অনেক ছেলেরা আছে যারা বর্তমানে অনেক ফেমাস, অনেক টাকা পয়সা আছে, তাদের কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের বর্তমানে অনেক সম্মান তারা পাচ্ছে, তারা একটা অনেক বড় একটা তাদের ফ্যান বেস আছে। এখন সেই হিসেবে তো আমি অতি নগণ্যের থেকেও অতি নগণ্য। বাট এইসব জিনিস কখনো খেয়াল করা যাবে না আমার মতে। এইসব জিনিস তখনই তুমি খেয়াল করবা, তোমার মস্তিষ্কে তোমাকে নিয়ে যে একটা চিন্তা করার যে একটা বিষয়, তোমাকে ওই চিন্তাটা একদম ছোট হিসাবে করবে। তো তুমি কখনোই আসলে ওই বড় কোনো ধরনের চিন্তা তুমি করতে পারবে না। তুমি যদি এই সব ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় আসে যে আমার আশেপাশের মানুষগুলো তো আমার বয়স 24 বছর, অনেক বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে টাকা পয়সার দিক দিয়ে বড় হয়ে গেছে। এখন যে আমাদের জেনারেশন, এখন যে আমাদের আহ, আহ, একটা স্টেজে চলে আসি পৃথিবীর, তো আমাদের তো বয়স আসলে দিয়ে বিচার করে না কে কত বড় হয়েছে, বিচার করে কে কত ভালো পজিশনে আছে, কার কত টাকা আছে, কার কত কত ফেমাস, এইসব দিয়ে আসলে বিচার করে। তো তারই পরিপ্রেক্ষিতে বললাম। তো আমাদের আসলে সবারই দরকার জানা যে আমি আসলে ভিতর থেকে কি চাই, ভিতর থেকে কি করতে চাই, এটা আসলে দরকার। আর সেটা তুমি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করা শুরু করবা, তোমার জন্যই এটা বেটার। কারণ তুমি যত দিন যাবে, অনেক মানুষ এটা রিয়েলাইজ করে, দেখা যায় অনেক সময় হয়ে যায় রিয়েলাইজ করতে করতে তার হিডেন ট্যালেন্টকে আসলে রিয়েলাইজ করার জন্য। অনেক গুণী গুণী ব্যক্তিরা আছে যারা দ্য আলকেমিস্ট বই পড়ছে, তারা হয়তো জানে দ্য আলকেমিস্ট বইয়ের যে লেখক পাউলো কুয়েলো। তো সে তার একটা বই, আমি অলরেডি আমার একটা ভিডিওতে বলছি যে তার একটা বই সে প্রকাশ করবে তার বয়স যখন 41 বছর। তো 41 বছর বয়সে সে একজন ব্রাজিলিয়ান নাগরিক ছিল। 41 বছর বয়সে সে এখন রিয়েলাইজ করা শুরু করছে যে তার মধ্যে হিডেন ট্যালেন্ট যেটা ছিল, যে তার যে প্যাশন, সেটা তখন সে রিয়েলাইজ করছে, এবং রিয়েলাইজ করছে যে তার মধ্যে হিডেন ট্যালেন্ট আছে বই লেখালেখি করার। তো তারপর সে বই লেখালেখি করলো এবং বই প্রকাশ করলো। পরবর্তীতে প্রথম দিকে তার বই অতটা হাইপ সৃষ্টি করে নাই। পরবর্তীতে সে স্ট্রাগল করতে করতে দ্বিতীয়বার যখন তার বই প্রকাশ করে, তখন অনেক বড় ধরনের একটা হাইপ সৃষ্টি করে এবং 300 সপ্তাহ আমেরিকার টপ সেল বইয়ের মধ্যে ছিল। পরবর্তীতে 19 শতাব্দীর মধ্যেও
টপ 10 বইয়ের মধ্যে একটা বই হিসেবে এই দ্য আলকেমিস্ট বইটা আছে, এখনও হচ্ছে অনেক ফেমাস একটা বই। আহ, তো এটা একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে যে আহ, মানুষ যত বয়স হোক না কেন, 40, 41, 50, ডাজেন্ট ম্যাটার, তার মধ্যে যখন তখন আসলে তার হিডেন ট্যালেন্ট বা তার প্যাশনকে বোঝার যে দৈবিক শক্তি, ওইটা হচ্ছে সে রিয়েলাইজ করতে পারে। বাট যত তাড়াতাড়ি আসলে রিয়েলাইজ করবে আসলে ততই ভালো। আসলে আগে প্রথমে বললাম না যে মানুষের দেয়ালে যখন আসলে তখন পিঠ ঠেকে যায়, তখন লাইফ সম্পর্কে আসলে বুঝতে চেষ্টা করে, লাইফ জিনিসটা বুঝতে শিখে, লাইফে তার কি করা উচিত ওই সম্পর্কে সে জানতে শুরু করে। তো কিছুদিন আগে আমাকে একটা লোক, আমার একজন শুভাকাঙ্ক্ষী, খুব ভালো ধরনের শুভাকাঙ্ক্ষী, সে আমাকে একদিন বলে যে তুই তো আসলে কোনো কাজ শুরু করে আসলে কখনো শেষ কর না, সবসময় অধৈর্য হয়ে ওই কাজটাকে ফেলে রেখে মানে এঁঠো মাখা করে আবার অন্য কাজে চলে গেছো। এবং এটা ট্রু, আমি আসলে কোনো কাজই আমি শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি না, এবং এটা আমাদের একটা কমন একটা সমস্যা অনেক মানুষের মধ্যে। আমি অনেক কিছু করার চেষ্টা করছি আমার এই 24 বছর বয়সে, বিজনেস, তারপরে আমি এই এখন জেনারেশনের ছেলেপেলে যা করে আর কি, ব্লগার হইতে চায়, ভিডিও বানাইছি, বিভিন্ন ধরনের ভিডিও বানাইছি, এক পর্যায়ে এসে আবার অনীহা চলে আসছে, আবার অন্য কিছু নিয়ে ট্রাই করছি, তো সেই বিষয়ে আবার অনীহা চলে আসছে। আসলে এটা আসলে একটা কমন একটা সমস্যা আমাদের। বাট আমরা যখনই একটা জিনিস নিয়ে আসলে এগোতে থাকি, একটা জিনিস ধরে থাকি, তখনই আমাদের লাইফে একটা মিরাকেল থিঙ্ক ঘটে এবং আমাদের লাইফে একটা অনেক বড় আসলে চেঞ্জ আপ হয়। কারণ একটা জিনিস নিয়ে যখন তুমি এগোবা, তোমার ভেতরে যখন একটা জিনিস থাকবে, তখন তুমি ওই বিষয়ে কাজ করতে 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 তুমি একজন অভিজ্ঞ ব্যক্তি হয়ে যাবা। তো এক সময় দেখা যাবে ওই কাজটা তুমি ছাড়া অন্য কেউ ভালো পারে না, তোমার মতো ভালো কেউ পারে না। বাট তুমি যখন হজবরলা করে অনেকগুলো কাজ নিয়ে এগোতে যাবা, তখন দেখা যাবে যে তোমার কোনোটাই হবে না। দুই নৌকায় পা দিয়ে চলার মতো আহ, তোমার পা দুই নৌকায় থেকে যাবে, বাট তোমার বডি মেকানিজম পানিতে পড়ে যাবে। তো লাইফে একটা জিনিস নিয়ে এগোনো উচিত। আমি আসলে একটা জিনিস নিয়ে এগোলে হয়তো ভালো কিছু হইতো, বাট ভালো কিছু হয় নাই যে তা না। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি অলরেডি একটা জব করতেছি। তো কোনো একটা বইতে পড়ছিলাম যে মানুষের লাইফে আসলে জব খোঁজার যে পিক টাইম, সেটা হচ্ছে তোমার কাছে যখন একটা জব থাকবে, তোমার কাছে যখন একটা চাকরি থাকবে, তখনই তুমি অন্য একটা চাকরি খোঁজার জন্য ইলিজিবল, তখন তুমি যোগ্য আর একটা চাকরি খোঁজার জন্য। তো ওই ব্যক্তি আমারে বলছিল যে তুই তো আসলে কোনো কাজই একটা কাজ নিয়ে এগোতে পারো না। বাট কিছুদিন আগেই বলছে, বাট এটা ট্রু যে আমি কখনো এগোয় নাই। আমি ভিডিও আপলোড করি, এই ইউটিউবে ভিডিও আপলোড করি। আমি আসলে একটা সময় ছিল যে আমি এটা ভিডিও আপলোড করার পরে অবভিয়াসলি ইউটিউবে করতাম না, কারণ ইউটিউবে আমি অতই ব্যবহার করতাম না। তারপর আমি যখন ফেসবুক এবং ইউটিউবের মধ্যে একটা পার্থক্য করলাম, তো দেখা যায় যে ফেসবুক আসলে আমাদের মস্তিষ্ককে ম্যানিপুলেট করতেছে, এবং ইউটিউব তার পুরোটাই উল্টো। ইউটিউবে যদি আমি সময় দেই, ইউটিউবে যদি আমি 10 মিনিট থাকি বা 20 মিনিট থাকি, তাহলে আমি ইউটিউবে কোনো না কিছু শিখতে পারতেছি। আজাইরা কোনো
জিনিস আমার চোখের সামনে আসতেছে না। আমি যদি ইউটিউবটা ওরকমভাবে সাজানো যায় আর কি, আমি 10 মিনিট থাকলে 10 মিনিটে কিছু না কিছু শিখতে পারতেছি। বাট ফেসবুকে থাকলে ওই যে রিলস স্ক্রোলিং করতে করতে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার, বাংলাদেশে তো আসলে রঙ্গমঞ্চের অভাব নাই। একে তাকে বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের দেখতে দেখতে আসলে অনেক বড় মাপের লোকদের ভিডিও দেখতে দেখতে কখন সময় পার হয়ে যায় তা আসলে বুঝতে পারতাম। বাট আমি যখন ডিফারেন্ট করতে পারলাম আসলে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে, তখন আসলে আমি ফেসবুক থেকে সরে আসলাম। ও যেটা বলতেছিলাম, যে আমি আসলে একটা সময় ছিল যে ভিডিও আপলোড দেওয়ার পরে চেক করতাম কয়টা ভিউ হয়েছে, কয়টা লাইক হয়েছে, পেজে কয়টা ফলোয়ার বাড়ছে, চেক করতাম। এটা আসলে পৃথিবীর ওর্স্ট থিংসের মধ্যে এটা আসলে একটা, যে ভিউ চেক করা, লাইক চেক করা, কয়টা ফলোয়ার হয়েছে এটা চেক করা। কারণ এই জিনিসটা তোমাকে এত পরিমাণ ম্যানিপুলেট করবে। তোমার এই এখনকার জেনারেশন লোকজন বলে না ভিউ ব্যবসা, তো ভিউ কামানোর যে ভিউ কামানোর জিনিসটা যদি তোমার মাথায় একবার ঢুকে যায়, তাহলে তোমাকে এত পরিমাণে ম্যানিপুলেট করবে, তোমার পৃথিবীর সব কিছু আসলে ভুলে যাবা। সরি ফর দ্যাট, আমার আসলে একটা কল আসছিল। লাইফে একটা সময় আসলে দেখা যায় যে মানুষের কল করার মানুষ কমে যায়, মানুষের কথা বলার মানুষ কমে যায়। তো যেটা বলতেছিলাম, ভিউজ, তো এরকম আসলে এই ভিউজ আমাকে ম্যানিপুলেট করতো। ভিউজের জন্য হয়তো আমি অনেক কিছুই করছি, ফেসবুকে রিচ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অনেক কিছুই করছি। বাট দিন শেষে আসলে এসব কোনো কিছুই আমাকে শান্তি দেয় নাই। আমি যেটা মনে করছি আসলে লাইফটা ওরকম না, কোনো কিছুই আমাকে হ্যাপি করে নাই। বাট যখন আমি আমার নিজেকে চিনতে শুরু করছি, দেন এগুলো আসলে খুব তুচ্ছ মনে হয়েছে, খুবই তুচ্ছ মনে হয়েছে। এবং যেগুলোকে আমি লাইফে অনেক মেজর বিগ পয়েন্ট আমি মনে করতাম, সেগুলো আসলে খুবই এখন তুচ্ছ মনে হয়। এটা আসলে একটা ম্যাচুরিটি লেভেলের আপ হওয়ার একটা জ্বলন্ত উদাহরণ। এখন যদি আমি বলি, এখন আসলে আমি ফেসবুক তেমন একটা ব্যবহার করি না। ওই নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য, নিজের সাথে নিজে কথা বলার জন্য, ওই কথা বলে ইউটিউবে আপলোড করি মনোলগ হিসাবে, বা অনেক সময় আপলোড করি না, হয়তো এটা আপলোড করবো কিনা আমি জানি না, এমন আছে আমি কথা বলে আবার ডিলিটও করে দিতে পারি। তো এখন আমি আমার ভিডিও আপলোড করার পর গিয়ে দেখি না কয়টা ভিউজ হয়েছে, কয়টা আমার সাবস্ক্রাইবার হয়েছে। এইটাই আসলে আমার মনে করি যে এইটাই আসলে আমাকে ম্যানিপুলেট করতেছে না জিনিসটাকে আমি বারবার চেক করতেছি না। আমার দরকার নাই, আমি আমার মতো করে চালাই যাচ্ছি। আর ভিউজ, সাবস্ক্রাইবার্স এগুলো আমাকে ম্যানিপুলেট করতেছে না, এগুলো আমাকে আসক্তি সৃষ্টি করতেছে না। বাট আমি আমার মতো করে এগোচ্ছি। মেন জিনিসটা হচ্ছে এটা, যে তুমি যখনই তোমার দৈনন্দিন জীবনের মধ্যে কোনো বিষয়ের প্রতি যখনই তুমি আসক্তি হয়ে যাবা, তোমার একটা আসক্তি চলে আসবে, তো তখনই ওই জিনিসটা তোমাকে ম্যানিপুলেট করা শুরু করবে এবং ওই জিনিসটা তোমার মস্তিষ্ককে টার্গেট করবে। তো তাহলে তুমি তোমার লাইফটাকে কখনোই তুমি খুঁজে পাবা না। দ্যাটস মাই ওপিনিয়ন, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর স্টে উইথ মি। থ্যাংক ইউ।